এই পুলিশ কমিশনটা একটা বাছাই কমিটির মাধ্যমে নামগুলো আসবে এবং তার ভিত্তিতে সরকার নিয়োগ দেবেন। এই বাছাই কমিটিতে থাকবে হচ্ছে পাঁচজন বাংলাদেশের প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন বিচারপতি, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপারসন, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান, মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব এবং সংসদের 2 জন প্রতিনিধি। সুপারিশ তো আসলে কেউ কখনো মানতে বাধ্য না, সুপারিশ পরামর্শ কেউ কখনো মানতে বাধ্য না। এটা হচ্ছে পুলিশের সাথে জনগণের একটা ব্রিজ করে দেওয়ার জন্য এই কমিশন। আর পুলিশের সার্ভিস প্রোভাইডের ক্ষেত্রে, মডার্নাইজেশনের ক্ষেত্রে, মানবাধিকার রক্ষার ক্ষেত্রে পুলিশের পেশাগত যে সংখ্যকগুলো আছে এগুলো নিরসনের ক্ষেত্রে পুলিশ বাহিনীর সাথে সরকারের একটা যোগসূত্র স্থাপন করে দেওয়ার কাজ হচ্ছে এই কমিশনের। এই কমিশন লার্জলি ফ্যাসিলিটেটিভ, শুধুমাত্র 2টা বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে এই কমিটি আদেশ প্রদান করতে পারবে, নির্দেশ প্রদান করতে পারবে। বেগম খালেদা জিয়াকে যে ভিভিআইপি স্ট্যাটাস দেওয়া এটা এইটার বাইরে আগামীকাল বেগম খালেদা জিয়া মধ্যরাতে কিংবা সকালে লন্ডন যেতে পারেন, সেই বিষয়ে সরকার থেকে কোনো সহযোগিতা চেয়েছে কিনা, সরকার কি সহযোগিতা করছে? একটা জানেন যে সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই সরকারের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। বিএনপির পক্ষ থেকে যদি আনুষ্ঠানিকভাবে সহযোগিতা চাওয়া হয় সেটা সরকার করবে। আর যেহেতু সরকার আমাকে ইতিমধ্যে বিএনপি ঘোষণা করেছে, ওনার আইন অনুযায়ী যে সুযোগ সুবিধা প্রাপ্য, সহযোগিতা প্রাপ্য সবগুলোই বলে দেওয়া হবে। পার্কের আইনে বলা আছে যে অনেককে আসলে হাইটেক পার্কের জন্য জায়গা নিয়ে রাখেন, কিন্তু আসলে বছরের পর বছর ফেলে রাখেন, কিছু করেন না। সেখানে আইনে একটা পরিবর্তন একটা বিধান সংযোজন করা হবে যে 5 বছরের বেশি যদি জমি নিয়ে ফেলে রাখা হয় তাহলে সেই জমি সরকার ফেরত নিয়ে নিতে পারবে। ন্যাশনাল রেগুলেটরি অথরিটি, যেটা বাংলাদেশ বিল্ডিং কোড যেটা আছে সেটার যথাযথ প্রতিপালনটা নিশ্চিত করবেন। এটা সমগ্র বাংলাদেশে প্রযোজ্য হবে। এই যে আমরা ভূমিকম্পের একটা আশঙ্কার মধ্যে পড়েছি, এই কমিটি ওই আশঙ্কাকেও মোকাবেলার জন্য কি করতে হয় সেটা করবেন। এবং এই যে কমিশনটা হয়েছে, অথরিটিটা হয়েছে, এই অথরিটিটা আসলে পেশাজীবীদের সমন্বয় এবং সরকারি চাকরিজীবীদের সমন্বয়ে 25 বছরের অভিজ্ঞতা আছে এমন স্থপতি, পরিকল্পনাবিদ, প্রকৌশলীদের সমন্বয়ে গঠিত হবে এবং এটা গোটা বাংলাদেশের জন্য সেফ, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি এবং গ্রিন বিল্ডিং কেমন করে করা যায় সেই কাজটা তদারকি করবেন। এই আইনের অধীনে প্যানেল অফ এজেন্সি সরকার স্বীকৃতি দেবে। সব কাজ তো এই অথরিটি করতে পারবে না, ওই বিশেষজ্ঞ সংস্থাগুলো যারা লাইসেন্সধারী হবে এই আইনের অধীনে তারা এই জিনিসটা আসলে মাঠ পর্যায়ে বাস্তবায়ন করবেন। হয়েছে একটা আইন নীতিগতভাবে অনুমোদিত হয়েছে, আমাদের গণপ্রতিনিধিত্ব আদেশ, সেখানে কি 2টা সংশোধনী এসেছে। একটা সংশোধনী হচ্ছে কোন কোন ভোট বিবেচনায় নেওয়া হবে না সেই সংক্রান্ত। আরেকটা হচ্ছে এবার আপনারা জানেন যে আমাদের প্রবাসী ভাই বোনেরাও ভোট দিতে পারবেন, এই পোস্টালে প্রেরিত ভোটগুলো গণনা পদ্ধতি কি সেই সংক্রান্ত একটা বিধান এসেছে। বলা হয়েছে যে ভোট যদি যেখানে একটা সিল পড়ার কথা সেখানে একাধিক সিল পড়ে তাহলে গণনা করা হবে না, সিল না দেয় গণনা করা হবে না। যখন পোস্টালে ভোট দেওয়া হয় তখন একটা ডিক্লারেশনের স্বাক্ষর করা হবে, ওই ডিক্লারেশনে যদি স্বাক্ষর না থাকে তাহলে গণনা করা হবে না। আর আমাদের যে ভোটের দিন যে পর্যন্ত সময় নির্ধারণ করে দেবে নির্বাচন কমিশন ভোট দিতে, সেই পর্যন্ত সময়ের মধ্যে যেই ব্যালটগুলো এসে পৌঁছাবে রিটার্নিং অফিসারের কাছে, যারা পোস্টালে ভোট দেবেন, যে ব্যালটগুলো এসে পৌঁছাবে রিটার্নিং অফিসারের কাছে সেগুলো একই সাথে আমরা যারা ইন পার্সন ভোট দেব তাদের ভোট যখন গণনা করা হবে একই সাথে গণনা করা হবে। এটা ছিল একটা। দ্বিতীয় ছিল আজকে আমাদের গুরুত্বপূর্ণ একটা আইন, সেটা হচ্ছে পুলিশ কমিশন অধ্যাদেশ। আমাদের আজকে 5 সদস্য বিশিষ্ট একটি পুলিশ সদস্য কমিশন গঠন করার অধ্যাদেশটা পাশ করা হলো। এই কমিশনের প্রধান থাকবেন বাংলাদেশের সুপ্রিম কোর্টের কোনো একজন অবসর প্রাপ্ত বিচারক, জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে কাজ করেছেন
এইরকম গ্রেড 1 এর নিচে না এরকম কোনো সরকারি কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক গ্রেড 1 এর নিচে নন এমন কোনো অবসরপ্রাপ্ত কর্মকর্তা, কোনো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, তিনি কর্মরত হতে পারেন, অবসরপ্রাপ্ত হতে পারেন, মানবাধিকার এবং সুশাসন বিষয়ে কাজ করেছে, অন্তত 15 বছরের অভিজ্ঞতা আছে এমন একজন। তো এই পুলিশ কমিশন গঠনের আমাদের উদ্দেশ্যটা হচ্ছে পুলিশকে জনবান্ধব, জনমুখী করা। এই কমিশন সরকারের সাথে মিলে কাজ করবে, পুলিশ যেন প্রভাবমুক্ত হয়ে কাজ করতে পারে সেই ব্যাপারে কি কি করণীয় এই বিষয়ে এই কমিশন সরকারকে সুপারিশ প্রদান করবে। পুলিশ যাতে মানবাধিকার সংবেদনশীল হয় সে বিষয়ে পুলিশের আধুনিকায়ন কোথায় কোথায় দরকার, কি ধরনের প্রশিক্ষণ দরকার, এগুলোও তারা চিহ্নিত করবে। এই কমিশনের আরও দুটো গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, এক, নাগরিক যে অভিযোগগুলো থাকবে পুলিশের ব্যাপারে সেইগুলোর তদন্ত নিষ্পত্তি করা। দুই, পেশাগত বিষয়ে পুলিশ সদস্যদের যদি কোনো অভিযোগ থাকে সেগুলোরও নিষ্পত্তি করা। এই হচ্ছে পুলিশ কমিশন অধ্যাদেশের মূল ফিচার। এইখানে এই কমিশনের যেই কাজগুলো নির্ধারণ করা হয়েছে আমি সেগুলো মোটা দাগে আপনাদেরকে বলে যাচ্ছি। এক হচ্ছে পুলিশি কার্যক্রমে দক্ষতা ও উৎকর্ষ আনয়ন, শৃঙ্খলা এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় প্রয়োজনীয় সুপারিশ প্রদান। দুই, নাগরিকের অভিযোগ অনুসন্ধান ও নিষ্পত্তি। তিন, পুলিশ সদস্যদের সংক্ষোভ নিরসন। চার, পুলিশের সক্ষমতা বৃদ্ধি, তথ্য প্রযুক্তি, প্রশিক্ষণ, কল্যাণমূলক ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়ে কর্মপরিকল্পনা প্রণয়ন বা কর্মপরিকল্পনা প্রণয়নের সরকারকে সুপারিশ দেওয়া। আর পুলিশ সংক্রান্ত যে সমস্ত আইন, নীতি গবেষণা করতে হবে এইগুলোর বিষয়েও সরকারকে সুপারিশ প্রদান করা। আজকে আরও দুটো আইন পাশ হয়েছে। একটা হচ্ছে আমাদের অনেকদিন যাবৎ অপেক্ষা করেছি আমরা, সেটা হচ্ছে বন ও বৃক্ষ সংরক্ষণ আইন 2025, আরেকটা হচ্ছে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা অধ্যাদেশ 2025। বন ও বৃক্ষ সংরক্ষণ অধ্যাদেশ 2025-এর মূল ফিচারটা হচ্ছে 1927 সালের বন আইনে আসলে বন সংরক্ষণের কোনো বিধান নাই এবং বন বিভাগের দায়িত্ব কর্তব্য বলে কোনো কিছু নাই। এই অধ্যাদেশে বন বিভাগের দায়িত্ব কর্তব্য স্পেসিফাই করা হয়েছে এবং বন বিভাগ কিছু কাজ করে, যেমন বৃক্ষরোপণে পুরস্কার দেয়, এটার কোনো আইনি কাঠামো ছিল না, এটার একটা আইনি কাঠামো নিয়ে আসা হয়েছে। আর বলা হয়েছে যে সমস্ত বনভূমি অবক্ষয়িত, ডিগ্রেডেড, সেগুলোকে আবার ফিরিয়ে আনার জন্য বন বিভাগ কাজ করবে। এই কাজগুলো করার সময়, বন ব্যবস্থাপনা করার সময় বনে যারা প্রথাগতভাবে থাকেন সেই ক্ষুদ্র নৃগোষ্ঠীর যে সমস্ত আইনি, প্রথাগত, সাংস্কৃতিক অধিকার আছে সেগুলোকেও স্বীকৃতি প্রদান করা হবে এবং সুরক্ষা প্রদান করা হবে। আর প্রাকৃতিক বন কোনোভাবেই কোনো উন্নয়ন পরিকল্পনায় নেওয়া যাবে না। কোনো কোনো ক্ষেত্রে সৃজিত বন অপরিহার্য জাতীয় প্রয়োজন হলে নিরপেক্ষ পরিবেশগত প্রভাব নিরূপণ সাপেক্ষে এবং ক্ষতিপূরণমূলক বনায়ন নিশ্চিত করা সাপেক্ষে এবং কোনো বন্যপ্রাণী বিপন্ন হবে না এ সমস্ত শর্ত সাপেক্ষে মন্ত্রিপরিষদ কর্তৃক অনুমোদিত হতে পারে। আর বন্যপ্রাণী আইনের যে মূল ফিচার সেটা আমি একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে একটা সুখবর হচ্ছে আমাদের অর্থ বিভাগ এবং জনপ্রশাসন বিভাগ আমাদের বন্যপ্রাণীর জন্য আলাদা একটা উইং গঠনের অনুমতি প্রদান করেছেন। আজকে আইনে সেই আলাদা উইংয়ের স্বীকৃতি দেওয়া হলো। এখানেও বন্যপ্রাণী রক্ষায় বন অধিদপ্তরের দায়িত্ব কর্তব্য কোনো আইনে ছিল না, এটা বলা হয়েছে। আরেকটা হচ্ছে বন্যপ্রাণী রক্ষায় একটা ট্রাস্ট ফান্ড গঠন করা হবে, সেই ট্রাস্ট ফান্ড গঠনের একটা স্বীকৃতি এসছে। আর নারী বিষয়ে কর্মক্ষেত্রে এবং শিক্ষা প্রতিষ্ঠানে নারী যদি যৌন হয়রানির শিকার হয় সেটার ব্যাপারে একটা অধ্যাদেশ এসেছিল, সেই অধ্যাদেশটা নীতিগত অনুমোদন হয়েছে। এখন পারিবারিক একটা ছিল, ওইটা ফিরে নেওয়া, আচ্ছা, ওইটা বলা দরকার। জি, এই যে শিক্ষাক্ষেত্র এবং কর্মক্ষেত্রে যে যৌন হয়রানিটা হয় এটার আইনটা ফাইনাল করবার জন্য কয়েকজন উপদেষ্টা মণ্ডলীর মধ্যে কয়েকজন উপদেষ্টা এবং ক্যাবিনেট সচিবকে
নিয়ে একটা কমিটি করা হয়েছে। এই কমিটি যত দ্রুত সম্ভব এই আইনটাকে ফাইন টিউনিং করে উপদেষ্টা পরিষদে অনুমোদনের জন্য উপস্থাপন করবে।